আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় জনসমক্ষে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় 4 আসামিকে শনাক্তের কথা জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য 5 জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে এমন নৃশংস ঘটনায় ভীত সন্ত্রস্ত স্থানীয় গণমাধ্যম কর্মীরাও। বলছেন বিচারহীনতার সংস্কৃতি চালু হলে স্বাধীন গণমাধ্যম শুধু কাগজে কলমেই থাকবে। কংক্রিট আর পিচে এখনো সে নৃশংসতার চিহ্ন। সকালের বৃষ্টিতে ধুয়ে দিচ্ছে সাংবাদিক তুহিনের রক্ত। স্বজন, সহকর্মী ও আশেপাশের সাধারণ মানুষের মন থেকে কি ধুয়ে দিতে পারবে সে দাগ? ঘটনার পর থেকে ব্যস্ততম এলাকাটি থমথমে। প্রকাশ্যে এমন হত্যা, এতগুলো সিসিটিভি ফুটেজ, আশেপাশে সবার মাঝে চাপা ক্ষোভ, আতঙ্ক। সাংবাদিকরা আমি চিন্তাম, লোক হিসেবে ভালো ছিল, খারাপ না। আমাকে নাস্তা করতে আসতো যাইতো, তার অফিসটা 3 তলায়। দেখো আমি 4-5 জন লোক যাওয়া নিয়ে দৌড়ে আসছে, আসার পরে ওনাকে সে দৌড় দিয়ে দোকানের ভিতরে ঢুকছে, ঢোকার পরে ওখানে অ্যাটাক করছে। পরে মানুষের বিল লাগছে, তো কিছু আর দেখিনি। এখন কারণ নিরাপত্তা নেই, মানুষের নিরাপত্তা, সাংবাদিক পুলিশ সহ কারণ নিরাপত্তা। আমরা সঠিক বিচার চাই, আমরা সুষ্ঠু বিচার চাই। তুহিনের এমন বর্বরচিত হত্যায় বাকরুদ্ধ সাংবাদিক সমাজ, চাই জড়িতদের বিচার। বলছেন গণ অভ্যুত্থানের পরও মুক্ত হয়নি গণমাধ্যম। সমাজে একটা অবক্ষয় আমরা মনে করবো, আর সাংবাদিকদের কোনো নিরাপত্তা আমরা এখন আর দেখছি না। বিচার না হলে ব্যাঘাত তো অবশ্যই ঘটবে, তার কারণ আমরা স্বতঃস্ফূর্তভাবে নিউজ তো করতে পারবো না, একটা ভয়ভীতি কাজ করবে। এটি শুধু সাংবাদিক হিসেবে না, একটা মানুষ হিসেবে, একটা মানুষকে এভাবে হত্যা করতে পারে না। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের আমরা শনাক্ত করতে পেরেছি। এখনো সংবাদকর্মীদের জন্য নিরাপদ নয় মাঠ পর্যায়ের অনেক কাজ, বলছেন গণমাধ্যম কর্মীরা। মাসুদ সুমন, নিউজ 24, গাজীপুর। গাজীপুরে আছেন সহকর্মী মাসুদ সুমন, যুক্ত হচ্ছে তার সাথে। সুমন, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আটককৃতদের কাছ থেকে নতুন আর কোনো তথ্য মিলেছে কিনা আমাদের জানাবেন। পাশাপাশি গাজীপুরের সংবাদকর্মীরা যারা রয়েছেন তারা কি বলছেন, কি অবস্থা তাদের? ধন্যবাদ। সারা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে যেখানে তুহিনকে হত্যা করা হয় ঠিক তার পাশেই মসজিদের মাঠে অবস্থান করছি। এইখানে সাংবাদিক তুহিনের মরদেহ নিয়ে আসা হয়েছে ময়নাতদন্ত শেষে। এখানেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আপনারা দেখছেন হাজার হাজার মানুষ এখানে এসেছেন। যদিও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি উপেক্ষা করেই শেষ বিদায় দিতে এসেছেন সহকর্মীরা এসেছেন। আর আপনারা যেমনটি জানতে চেয়েছেন, আমরা থানা থেকে যেমনটি জেনেছি 5 জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নেওয়া হচ্ছে এবং পুলিশ যেমনটি বলছেন যে এখানে একটি হানি ট্রাম্প কাজ করেছে এবং সেই জায়গা থেকে যেই মেয়েটি এই মূল ঘটনার ছিলেন এবং যাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটিত হয়েছে, সেই মেয়েটিকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। বলছেন তাকে গ্রেফতারের পরই মূল রহস্য উদ্ঘাটন হবে। এবং এছাড়াও যেই রহিম, যাকে প্রথম যিনি ভিকটিম হন, তাকেও কিন্তু প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে এমনটি আমরা জেনেছি। যদিও পুলিশ সেটি তেমনটি স্বীকার করেনি, তবে স্থানীয়রা বা স্থানীয় গণমাধ্যম কর্মীরা তেমনটি বলছেন। তবে এই দুজনের কাছ থেকে তথ্য নিচ্ছেন এবং যাদেরকে আটক করা হয়েছে তাদের কাছে তথ্য নেওয়া হয়েছে। সব মিলিয়ে পুরো গাজীপুরে থমথমে অবস্থা বিরাজ করছে এবং এটিকে নিয়ে গণমাধ্যম কর্মীরা একদম বলা যায় হতবিহ্বল হয়েছেন যে এমন একটি নৃশংস ঘটনার 24 ঘন্টা হতে যাচ্ছে, এখন পর্যন্ত সিসিটিভি ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে, তারপরেও তাদেরকে শনাক্ত করা যায়নি বা শনাক্ত করলেও গ্রেফতার করা যায়নি। এটি নিয়ে কিন্তু এলাকায় গুঞ্জন চলছে এবং মানুষের মনে আতঙ্ক বাড়ছে। এভাবে প্রকাশ্যে হত্যা এবং হত্যার পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে গণমাধ্যম কর্মীরা এবং স্থানীয়রা। এইখানে তুহিনের প্রথম জানাজা শেষে তাকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানে তার প্রত্যেক নিবাসে সেই জায়গায় তার দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। তুহিনের বিষয়টি নিয়ে পুলিশ যেমনটি বলছেন, এখানে কোনো চাঁদাবাজি বা কোনো রাজনৈতিক কোনো ঘটনা নয়, শুধুমাত্র এই যে ছিনতাইয়ের ঘটনাটা বা হানি ট্রাম্প,
সেটির ভিডিও ফুটেজ ধারণ করার কারণেই তাকে এই হত্যার শিকার হতে হয় এবং তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়। তাকে বারবার বলা হয়েছে নাকি এই ফুটেজ ডিলিট করার জন্য। তবে এই সব কারণেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে এমনটি বলছেন আইন শৃঙ্খলা বাহিনী। সারা, এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। সুমন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এবার বিশেষজ্ঞদের সঙ্গে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। তাদের মতামত নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে কমিশন। এসব জানিয়ে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ আশা করেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বল্প সময়ে উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। বিগত কয়েক মাসে রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কারে প্রস্তাবিত 166 সুপারিশের মধ্যে ঐকমত্য হওয়া বিভিন্ন ইস্যু সহ জুলাই সনদের অগ্রগতি নিয়ে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের এই সংবাদ সম্মেলন। এই সময় কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্বের আলোচনায় ব্যাপক মতপার্থক্য থাকলেও দ্বিতীয় দফায় গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে। এখন পর্যন্ত 11টি মৌলিক বিষয়ে কোনো ধরনের ভিন্ন মত ছাড়াই একমত হয়েছে সব দল। পাশাপাশি 9 বিষয়ে নোট অব ডিসেন্ট সহ ঐকমত্য হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানোর আগে এবার বিশেষজ্ঞদের মতামত নিতে চায় কমিশন। দ্বিতীয় পর্বের আলোচনায় 11টি বিষয়ে কোনো ধরনের ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট ছিল না। বাকি 9 বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করে বাস্তবায়নের পথটা কি হবে। আমরা কোনো পূর্ব নির্ধারিত অবস্থান থেকে কমিশন বাস্তবায়নের কোনো পথ ইত্যাদি সুপারিশ করছে না। এই সময় রাজনৈতিক দলগুলোকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান আলী রিয়াজ। একই সঙ্গে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা দলগুলোর উপর নির্ভর করছে বলেও জানান তিনি। আলোচনায় রাজনৈতিক দল এবং জোটসমূহের নেতৃবৃন্দ যে আন্তরিকতা এবং সৌহার্দ্য দেখিয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব। সেই জন্য কমিশনের পক্ষ থেকে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলো নমনীয়তা দেখিয়েছে বলেই অনেক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা গেছে। দর্শকদের কাছে প্রশ্ন করা যে এটা বাস্তবায়নের পথ কি হবে, রাজনৈতিক দলগুলোর অবস্থানেরও বিষয় আছে, তাই না? তো ফলে রাজনৈতিক দলগুলোর মতামতের উপর নির্ভর করবে। আলোচনায় সবচেয়ে বেশি নোট অব ডিসেন্ট এসেছে সংসদে নারী আসন বৃদ্ধি এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। তা অত্যন্ত দুঃখজনক বলেও জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি। বেশ কিছু বিষয় মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা ও দুঃশাসন চিরতরে বিদায় করতে এবারের নির্বাচন হবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দ্রুত বিচার, মৌলিক সংস্কার ও জাতীয় নির্বাচন ইস্যুতে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত মেজর হাফিজ বলেন, আগামী নির্বাচন বিদ্যমান পদ্ধতিতেই হওয়া উচিত। কিছু রাজনৈতিক দল বুঝে গেছে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাই তারা পিআর পদ্ধতির দাবি তুলে নির্বাচন পেছাতে চায়। বর্তমান সরকারের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে পুলিশ বাহিনীর সংস্কার করবেন। এই দেশের পুলিশ বাহিনী একটি পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল, বাংলাদেশে একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছিল। কিন্তু এই 1 বছর অতিক্রান্ত হলো, পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয় নাই এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। কিছু গোষ্ঠী নানান বায়না ধরে জাতীয় নির্বাচন পেছানোর চেষ্টা করছে মন্তব্য করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান সাইফুল হক। বলেন, বিশেষ কোনো দল বা মতকে মদদ দেয়া সরকারের কাজ নয়। কিছু উপদেষ্টার কারণে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হচ্ছে। নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের আকার ছোট করার আহ্বানও জানান তিনি। বিশ্বাসযোগ্য নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে, এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট, নতুন জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং সেখানে বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় যদি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারে, শত সমালোচনার পরও সরকারকে আমরা আমরা দেব। সাম্য, সুন্দর আর মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে 1 বছর আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার।
এক বছরে সাধারণ মানুষের পাহাড় সমপ্রত্যাশার কতটা পূরণ হয়েছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংস্কার নিয়ে নানা কথা হলেও রাজনৈতিক বন্দোবস্তের বিষয়ে দলগুলোর একমত হতে না পারা রাজনীতিতে দিচ্ছে খানিকটা অনিশ্চয়তার বার্তা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন, ক্যামেরায় ছিলেন শরীফ হোসেন। বিদ্রোহের দাবানলে ভীত হয়ে 5 আগস্ট সব আলো নিভিয়ে অন্ধকারে মিলিয়ে যান চরম পরাক্রমশীলরা। দুর্বিনীত সাহসে বিপ্লবে আসে বিজয়। ছাত্র জনতা হয়ে ওঠে বাংলাদেশের ঐক্যের প্রতীক। বিজয়ের 3 দিন পর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই 1 বছরে সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশার বিপরীতে কতটা সফল অন্তর্বর্তী সরকার? যে স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছে মানুষ, মিলেছে কি কাঙ্ক্ষিত সেই মুক্তি? কমেছে কি অনিয়ম দুর্নীতি? এসেছে কি নতুন বাংলাদেশ? এখন পর্যন্ত একটা খুনের, একটা হত্যার বিচার করতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। 20% সফলতা নাই। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে এই সরকার পুরোপুরি কাজ করতে পারছে না। নানা প্রতিকূলতা আর সংকট সম্ভাবনায় 1 বছর কেটেছে সরকারের। দায়িত্ব নেয়ার পরপরই সরকারকে ব্যর্থ করতে ফ্যাসিবাদী ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করেই এগোতে হচ্ছে প্রতিটা সময়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ছাত্র জনতার দীর্ঘদিনের অন্যতম আকাঙ্ক্ষা একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের পথ সুগম করেছে সরকার। সরকারের নেতৃত্বে রাজনৈতিক দলগুলো আলোচনা করবে, এটা তো আমরা কল্পনা করতে পারি না। কিন্তু আমরা কিন্তু এবার দেখলাম সকল অলমোস্ট 2-1টা রাজনৈতিক দল বাদে বাকি সব রাজনৈতিক দল কিন্তু দিনের পর দিন সরকারের সাথে কথা বলেছে। এই 1 বছরে দারিদ্র্যের সংখ্যা বেড়ে গেছে, প্রায় 30 লক্ষ লোক দারিদ্র সীমার নিচে নেমে গেছে। আমি আশাহত রয়েছি বিডিআরের বিচার, শাপলার বিচার, এগুলি কিন্তু কোনো কথাই ইয়েতে নাই, এই ডিক্লারেশনে নাই। তার মানে আমরা এবার বিচারহীনতার সংস্কৃতিতেই ফিরে যাচ্ছি। কাজী মাহবুবুর রহমানের সাথে দ্বিমত আছে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরীর। তার মতে, সংস্কার নিয়ে নানা কথা হলেও রাজনৈতিক বন্দোবস্তে যে চেক অ্যান্ড ব্যালেন্স আনার কথা ছিল, দলগুলো তাতে ঐক্যমত হয়নি। সরকারের যে প্রধান দায়িত্বটা ছিল যে একটা রাষ্ট্রের কাঠামো এবং সংস্কারের একটা মৌলিক পরিবর্তনের দ্বারা একটা নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটা করেনি। বিশ্লেষকরা মনে করেন, সফলতা ব্যর্থতা নয়, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই হবে অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2024-এর জুলাই পরবর্তী সময়ে বৈদেশিক মুদ্রার মজুদের পতন ঠেকানো এবং গেল 1 বছরে ভেঙে পড়া অর্থনীতিকে ভারসাম্যে ফেরানোকে বর্তমান সরকারের অন্যতম সফলতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। 1 বছরে প্রত্যাশার প্রাপ্তির বিরাট ফারাক অর্থনীতিতে। বিনিয়োগে খরা, স্থবির কর্মসংস্থান আর খেলাপি ঋণে জর্জরিত দেশের অর্থনীতি। যদিও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অর্থ পাচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সাফল্য প্রশংসনীয়। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে নেওয়া সংস্কার কর্মসূচিও চোখে পড়ার মতো। ব্যবসায়ী আর অর্থনীতিবিদরা বলছেন, নির্বাচিত সরকার না এলে গতি ফিরবে না অর্থনীতিতে, তৈরি হবে না নতুন কর্মসংস্থান। অন্তর্বর্তী সরকারের 1 বছরে অর্থনীতির হালখাতা বিশ্লেষণ করছেন হোসাইন শাহাদাত। 365 দিনের এই যাত্রা, যেখানে ছিল পদে পদে বাধা, আন্দোলন, সংগ্রাম আর অসহযোগিতা। এর মাঝে অর্থনীতি পুনরুদ্ধারের এই যাত্রা সহজ ছিল না মোটেও। গণ অভ্যুত্থানের সরকারের কাছে সাধারণের প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু তার কতটা পূরণ করতে পেরেছে অন্তর্বর্তী সরকার? 1 বছরে আসলে আমরা যেই প্রত্যাশাটা করেছিলাম তার থেকে বেশি প্রত্যাশা, মানে সেই প্রত্যাশাটা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বর্তমানে মিডল পর্যায়ে আছে, খুব যে আমূল পরিবর্তন হয়েছে সেটা আমার মনে হচ্ছে না। 1 বছরে সরকারের বড় ব্যর্থতা ব্যবসায়ীদের আস্থায় আনতে না পারা, পরিণামে স্থবিরতা দেশি বিদেশি বিনিয়োগে। বর্তমানে ব্যবসায়ীরা তো আগের অনিয়মের এবং আজকে বর্তমানে যে অবস্থা সবকিছু দায়ভার একসাথে নিচ্ছে। সেখানে আপনি কি নতুন কোনো উদ্যোগ নিয়েছেন যারা এক্সিস্টিং ব্যবসায়ী যারা আছে তাদেরকে শক্তিশালী করার জন্য? এগুলোর মূল কারণ হচ্ছে এই যে গ্যাপটা বেসরকারি খাত এবং সরকারের সাথে যে একটা গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপটার কারণে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে ডিসেম্বর পর্যন্ত দেশে বেকার মানুষের সংখ্যা 27,30,000 ছাড়িয়েছে। বছরের ব্যবধানে বেড়েছে 3,30,000।
30,000। অর্থনীতির ধীরগতির ফলে বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যাও। বাংলাদেশের উন্নয়ন বিষয়ে বিশ্বব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর 30 লাখ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে আসতে পারে। একটা হলো বেশি দাম দিয়ে চাল কিনতে হচ্ছে, আরেকটা হলো যেহেতু মন্দা কন্টিনিউ করেছে, বিনিয়োগ হয়নি, আনএমপ্লয়মেন্ট বেড়েছে এবং ছোট এবং মাঝারি ক্রেতারা বেশি সুদে ব্যাংক থেকে ঋণ নিয়েছে, দেউলিয়াও হয়ে গেছে কেউ কেউ, অনেক লোক দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে। ডক্টর মনসুরের নেতৃত্বে ব্যাংকিং খাতে চলছে ব্যাপক সংস্কার। এতে অনেকটা শৃঙ্খলা ফিরেছে আর্থিক খাতে। বন্ধ হয়েছে নামে বেনামে ঋণ বিতরণ। তবে খেলাপি ঋণ উদ্ধারে নেই কার্যকর পদক্ষেপ। না, ঋণ আদায়ের বিষয়ে তো অবশ্যই আমাদের একটু চলমান যেসব প্রক্রিয়া আছে এগুলোকে আরো শক্তিশালী করার প্রয়োজন পড়বে। বাংলাদেশ ব্যাংক বেশ কিছু অলরেডি পদক্ষেপ নিয়েছে। অর্থবাজার কমে আসায় বেড়েছে প্রবাসী আয়। এতে স্বস্তির খবর আছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। তবে জ্বালানি সংকটের কোনো সুরাহা হয়নি এখনো। 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আর মাত্র 6 মাস সময় পাবে অন্তর্বর্তী সরকার। বিদায় নেওয়ার আগে কোথায় রেখে যেতে পারবে দেশের অর্থনীতিকে? নির্বাচিত সরকার কি কিছুটা স্বস্তি নিয়ে শুরু করতে পারবে, নাকি আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য? এসব প্রশ্নের উত্তর মিলছে না এখনই। নিউজ 24, ঢাকা। বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা পাওয়ার মূল ধারক জুলাই শহীদরা, তাই চিরকাল তাদের মনে রাখতে হবে বলেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার সকালে চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, জুলাই শহীদ ও আহতদের জন্য নানা পরিকল্পনা নিয়েছে সরকার। আগামীতে যারা সরকারে আসবেন তাদেরও জুলাই শহীদদের মনে রাখার আহ্বান জানান শিল্প উপদেষ্টা। তাদের যে অবদান, তাদের এই অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। তো এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই, এবং এটা আমরা তো বটেই, এরপরে যে সরকারগুলো আসবে তাদেরও মনে রাখতে হবে। বাংলাদেশের মানুষ এটাই চায়। গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হাজির বিরিয়ানি দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে ব্যাগ খুলে মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ব্যাগটি ফেলে রেখে গেছে কেউ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। কাপ্তাই লেকের পানি বেড়ে যাওয়ায় খাগড়াছড়ির মহালছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত 3 দিন ধরে সিলেটি পাড়া, চট্টগ্রাম পাড়া, ব্রিজ পাড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সদর ও মুবাছড়ি ইউনিয়নের প্রায় 200 পরিবার পানিবন্দী হয়ে আছে। ঘরে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। এছাড়া সড়ক ডুবে যাওয়ায় মুবাছড়ি ইউনিয়নের সঙ্গে যান চলাচলও ব্যাহত হচ্ছে। নৌকায় করে চলাচল করছেন অনেকে। রাস্তায় পানি বন্ধ হওয়ার কারণে আমাদের এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় অনেক ভোগান্তি ভুগতে হয়। পানি আরো অতিরিক্ত বেশি, মানুষ চলাফেরা করতে পারতেছে না। আমারও ঘরবাড়ি প্রায় ডুবার অবস্থা, এখন আমরা কোনো সাহায্য কিছু পাইতেছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় মঞ্চস্থ হলো এক ব্যতিক্রমী নৃত্য প্রযোজনা ঘন ঘটা। শুক্রবার সকাল 11টায় এর আয়োজন করে অর্থী আহমেদ ডান্স একাডেমি। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন লিঙ্গ, পেশা এবং বয়সের 100 জনের বেশি নৃত্যশিল্পী। নির্দেশনায় ছিলেন নৃত্যশিল্পী অর্থী আহমেদ। আয়োজকরা বলেন, এটি শুধু নৃত্য পরিবেশনা নয়, এটি আয়োজন প্রতিকূলতাকে জয় করে নতুনভাবে বাঁচার এক শৈল্পিক উদযাপন। খোলা আকাশের নিচে এই আয়োজন প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ককে তুলে ধরেছে বলে জানান তারা। পূর্ণাঙ্গ একটা আয়োজন ছিল, খুব ভালো লেগেছে। আজকে পরিবেশটা এত সুন্দর, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি এটার সাথে নিজেকে রিলেট করতে পেরেছি, বিকজ আমি নিজেও ছোটবেলায় ডান্সার ছিলাম। ওরা বৃষ্টিতে ভিজে নাচছে, আমরা বৃষ্টিতে ভিজে নাচ দেখছি, এর থেকে আসলে আনন্দের আর কিছু হতে পারে না। গত 2-3 সপ্তাহে মৌসুমি বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারে চড়া সবজির দাম। সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে কাঁচা মরিচের দর। এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিম, পেঁয়াজ ও মুরগির দামও। নিত্যপণ্যের বাজারে চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।
রাজধানীর খুচরা বাজারে কমেছে সবজির সরবরাহ। বিক্রেতারা বলছেন মৌসুমী বৃষ্টির কারণে সবজি কম আসায় দাম বেড়েছে। এদিকে সবার উপরে নিজের অবস্থান ধরে রেখেছে কাঁচামরিচ। কেজি প্রতি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। সবকিছু দাম খালি বাড়তেই আছে, কমার কোনো সম্ভাবনা নাই। আমাদের আশা থাকবে যে রোজার মাসের আগে দামটা কিছুটা হলো কমে আসবে। এছাড়া করলা, কাকরুল, পটল, ঢেঁড়স, বরবটি সহ বেশিরভাগ সবজির কেজি এখন 60 থেকে 80 টাকা। বেগুনের দামও বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। বর্ষার কারণে দাম বেড়ে যেতে পারে, এটাই তাদের একমাত্র এক্সকিউজ। কারণ আমরা যারা চাকরি করি তাদের তো লিমিটেড ইনকাম, আমাদের জাস্ট অ্যাডজাস্ট করতে হয়, কনজিউম করা কমায় দিতে হয়, তাছাড়া তো আসলে কোনো ওয়ে নেই। প্রত্যেক সপ্তাহে বাজার দর বাড়ছে, কোনো মনিটরিং নেই। আমার মনে হয় যে এখানে মনিটরিং করলে অনেকটা আমরা শান্তি পাবো। সবজির পাশাপাশি ডিমের দামও বেড়েছে। এক সপ্তাহে হালিতে 10 টাকা এবং ডজনে 20 টাকা পর্যন্ত দাম বেড়েছে। চড়া পেঁয়াজের বাজারও। টানা অনেকদিন বৃষ্টি হওয়ার কারণে প্রোডাক্ট ঠিকভাবে আসতেছে না, পৌঁছাচ্ছে না আড়তে, এজন্য দাম বাড়ার একটা কারণ হতে পারে। প্রতি হালিতে 10 টাকা বাড়ছে আর ডজনে 20 টাকা বাড়ছে। আগে 120 টাকা ছিল, 140 টাকা হয়েছে। সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা। বর্তমানে মুরগির সরবরাহ একটু কম হচ্ছে, যার কারণে দামটা একটু বেশি। বারবার হিসাব মেলাতে হয় যে কি করতে হবে, সামনে কিভাবে চলতে হবে। এটা তো অনেক আমাদের জন্য, মধ্যবিত্তের জন্য এটা অনেক বেশি কষ্টদায়ক ব্যাপার। ব্রয়লার 170 থেকে 180 টাকায় ও সোনালী মুরগি 300 থেকে 330 টাকা বিক্রি হচ্ছে। মরিয়ম আজিজ মোরেন, নিউজ 24, ঢাকা। 1 বছর পর বাংলাদেশে ফিরছেন পিচ কিউরেটর টনি হেমিং। 2023 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রধান পিচ কিউরেটর হিসেবে যোগ দেন। তবে পরের বছর হঠাৎ করেই সেই দায়িত্ব ছেড়ে দেন হেমিং। এবারও তিনি ফিরছেন বিসিবির প্রধান কিউরেটর হিসেবেই। 2023 সালের জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান পিচ কিউরেটর হিসেবে যোগ দেওয়ার পর বেশ সুনামের সঙ্গেই কাজ করেছিলেন টনি হেমিং। তবে 2024 সালে হঠাৎই বাংলাদেশ ছাড়েন এই অস্ট্রেলিয়ান। 1 বছরের ব্যবধানে নতুন দায়িত্ব নিয়ে আবারও বাংলাদেশে ফিরছেন তিনি। নতুন মিশনে বিসিবিতে প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি টার্ফ ম্যানেজমেন্ট নামে একটি বিশেষ প্রোগ্রামের নেতৃত্ব দেবেন হেমিং। এখানে তার কাজের মধ্যে থাকবে সবগুলো স্টেডিয়ামের পিচ ম্যানেজমেন্ট এবং নতুন করে বিসিবিতে যোগ দেয়া কিউরেটরদের প্রশিক্ষণ দেয়া, অর্থাৎ সবগুলো আন্তর্জাতিক ভেন্যু এবং স্থানীয় পিচ কিউরেটরদের উন্নয়নে কাজ করবেন হেমিং। এবার 2 বছরের চুক্তিতে টনি বাংলাদেশে ফিরছেন বলে গণমাধ্যমকে জানিয়েছে বিসিবির একটি সূত্র। পিচ কিউরেটর হিসেবে বেশ অভিজ্ঞ হেমিং। বাংলাদেশে কাজ করার আগে আইসিসি একাডেমি এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর বাইরে বিভিন্ন দেশে পিচ পরামর্শক এবং কিউরেটর হিসেবেও কাজ করেছেন এই অস্ট্রেলিয়ান। এদিকে টনি হেমিং প্রধান কিউরেটর পদে ফেরায় প্রশ্নের মুখে বর্তমান শ্রীলঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভার ভবিষ্যৎ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে সম্প্রতি বেশ সমালোচিত হয়েছেন তিনি। তাই তার ব্যাপারে বিসিবি কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে আজ দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরের বিপক্ষে মাঠে নামবে অনূর্ধ্ব 20 দলের নারীরা। প্রথম ম্যাচ জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে আছে বাটলার বাহিনী। এবার পূর্ব তিমুরের বিপক্ষে সহজ জয় তুলে নিতে চায় বাংলাদেশের মেয়েরা। লাওসে ম্যাচ শুরু হবে বেলা 3টায়। প্রথম পরীক্ষায় ভালোভাবেই পাস বাংলাদেশ। লাওসের মাটিতে সবাইকে স্তব্ধ করে দিয়ে জয় ছিনিয়ে এনেছেন নারী ফুটবলাররা। এখন অপেক্ষা দ্বিতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল তিমুরের সাথে কেমন করে লাল সবুজরা। প্রথম ম্যাচের পরের দিন বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। সাগরিকা, আফিদারা হোটেলেই সময় কাটিয়েছেন। অনুশীলনের চেয়ে ফুটবলারদের বিশ্রামের দিকেই মনোযোগ দিয়েছেন হেড কোচ পিটার বাটলার। প্রথম ম্যাচে 21 ধাপ এগিয়ে থাকা লাওসকে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা পূর্ব তিমুরের বিপক্ষে সহজ জয় পেতে মরিয়া বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে প্রতিপক্ষও চেষ্টা করবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতার। লাও ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা 3:30টায়। সুখন সরকার, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।